হাইগেন্সের নীতিটা কিন্তু তোমার 1 মার্কের কোয়েশ্চেন আসবে যে হাইগেন্সের নীতিটি বিবৃতি করো, বা 2 মার্কের কোয়েশ্চেন আসতে পারে যে হাইগেন্সের নীতিটি কি করো, ব্যাখ্যা করো। তো আমি আগে হাইগেন্সের নীতিটা কি আগে লেখি, তারপরে এটা চিত্র সহ বুঝাই দেওয়ার চেষ্টা করব। আর হাইগেন্সের নীতি মুখস্থ করে তুমি জীবনে মনে রাখতে পারতা না যদি তুমি তার চিত্রটা যদি না বুঝো, ঠিক আছে? তো আগে হাইগেন্সের নীতিটা আমি লিখি, তারপর আমরা হাইগেন্সের নীতিটা তোমার আমি বোঝাম। এটা মুছাই দিই। মূলত আমাদের আজকে আলোচনার বিষয় 3টা: হাইগেন্সের নীতি, হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র এবং প্রতিসরণের সূত্র উপপাদন। দেখো, তো হাইগেন্সের নীতিটা হইতেছে, আমরা আগে লিখতেছি, তরঙ্গ মুখের উপর, প্লিজ কথা বললো না, তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি কণা একটি, প্লিজ কথা বললো না, বুসরা, তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি কণা একটি গৌণ তরঙ্গ উৎস হিসেবে, গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি কণা একটি গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। গৌণ তরঙ্গ উৎস তরঙ্গ সমূহকে, গৌণ তরঙ্গ উৎস তরঙ্গ সমূহকে মূল তরঙ্গের সমান বেগে, মূল তরঙ্গের সমান বেগে, গৌণ তরঙ্গ উৎস তরঙ্গ সমূহকে মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে সঞ্চালিত করে, সামনের দিকে সঞ্চালিত করে। তারপর যে কোনো নির্দিষ্ট মুহূর্তে, যে কোনো নির্দিষ্ট মুহূর্তে প্রতিটি গৌণ তরঙ্গ, যে কোনো নির্দিষ্ট মুহূর্তে প্রতিটি গৌণ তরঙ্গ উৎস হতে সৃষ্ট নতুন তরঙ্গ মুখগুলোর একটি সাধারণ স্পর্শক তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি কণা একটি গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। গৌণ তরঙ্গ উৎস তরঙ্গ সমূহকে মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে সঞ্চালিত করে। যে নির্দিষ্ট মুহূর্তে যে কথাটা খাইটা দিই, নির্দিষ্ট মুহূর্তে প্রতিটি গৌণ তরঙ্গ উৎস হতে সৃষ্ট নতুন তরঙ্গ মুখগুলোর একটি সাধারণ স্পর্শক অঙ্কন করলে
অঙ্কন করলে একটি সাধারণ স্পর্শক অঙ্কন করলে তাই হবে ওই নির্দিষ্ট মুহূর্তে তরঙ্গমুখের নতুন অবস্থান। এই এটা কি ঠিকঠাক আছে কিনা, দেখা যায় কিনা ক্যামেরাতে? আচ্ছা, ওকে। তাহলে এখানে যা লেখছি এটা তোমার এমনিতে পয়রা বোঝাটা টাফ যদি তুমি চিত্র না বুঝো। তো আমরা চিত্রের সাহায্যে এখানে যা লেখছি এটা বোঝার চেষ্টা করবো। তারপর আবার একটু আমি পয়রা নিই। তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি কণা এক একটি গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। গৌণ তরঙ্গ উৎস তরঙ্গ সমূহকে মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে সঞ্চালিত করে। নির্দিষ্ট মুহূর্তে প্রতিটি গৌণ তরঙ্গ উৎস হতে সৃষ্ট নতুন তরঙ্গ মুখগুলির একটি সাধারণ স্পর্শক অঙ্কন করলে তাই হবে ওই নির্দিষ্ট মুহূর্তে তরঙ্গমুখের নতুন অবস্থা। তো যা লেখছি তা দেখো আমরা একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এটা ধরে নিলাম আমার একটা তরঙ্গ উৎস। আচ্ছা, তো এই তরঙ্গ উৎস থেকে তরঙ্গগুলা কি হইতেছে? ছড়াইয়ে পড়তেছে, চতুর্দিকে কি হইতেছে? ছড়াইয়ে পড়তেছে। এখন এটা কি তরঙ্গ শীর্ষ, এটাও তরঙ্গ শীর্ষ, এটাও তরঙ্গ শীর্ষ। এই অর্থাৎ এইগুলা, এই যে কণা, এই যে তিনটা কণা, এই তিনটা কণাই কি তরঙ্গ শীর্ষের উপর অবস্থিত না? এবং তরঙ্গ উৎস থেকে তারা কি দূরত্বে আছে? সমপরিমাণ দূরত্বে আছে। প্রত্যেকটা কণাই তরঙ্গ উৎস থেকে সমপরিমাণ দূরত্বে আছে এবং প্রত্যেকটা কণাই তারা তরঙ্গ শীর্ষে আছে, যার ফলে তারা কি কণা? সমদশা সম্পূর্ণ কণা। এখন যদি এই সমদশা সম্পূর্ণ কণাগুলারে যদি আমি যুক্ত করে দেই, ঠিক আছে, তো আমি এখানে তিনটা আঁকছি কিন্তু তরঙ্গ কিন্তু সব দিকেই আছে। তো আমি এই সমদশা সম্পূর্ণ কণাগুলারে যদি আমি যুক্ত করে দেই, আমি একটা কি পাই? আমি একটা সঞ্চার পথ পাই, যে সঞ্চার পথটারই আমি কি বলি? তরঙ্গ মুখ। বুঝতে পারছি কিনা? তো ধরে নিলাম এই হইতেছে আমার তরঙ্গ মুখ, এটাই হচ্ছে আমার একটা তরঙ্গ মুখ। আমি বাকি পাঁচটা মুছাই দিতেছি বোঝার সুবিধার্থে, ইটা করে। আচ্ছা, তো এই আমার একটা তরঙ্গ মুখ পাইলাম আমি এখানে, এটা হইতেছে আমার একটা তরঙ্গ মুখ। তাহলে বুঝতে পারছি এই আমার একটা তরঙ্গ মুখ। তো তরঙ্গ মুখের উপর কি শুধু এই তিনটা কণা আছে নাকি এরকম অসংখ্য কণা আছে? তো তরঙ্গ মুখের উপর এরকম অসংখ্য সমদশা সম্পূর্ণ কণা আছে। তো এখন তুমি চিন্তা করে দেখো, এটা হইতেছে আমার তরঙ্গ উৎস, এটা হইতেছে আমার কি? তরঙ্গ উৎস। আর এই তরঙ্গ উৎসের জন্য আমরা একটা কি আঁকছি? তরঙ্গ মুখ অঙ্কন করছি। বুঝতে পারছি? আচ্ছা, গেল এটা। এখন তুমি একটু পড়ো, এখানে লেখছি তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি কণা। তাহলে তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি কণা বলতে কারা? তারা না? এই তারা হইতেছে তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি কণা এক একটি গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। এক একটি গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। তাহলে এই কথাটার মানে হইতাছে, আচ্ছা এইটা যেমন একটা তরঙ্গ উৎস হিসেবে কাজ করতেছে, মানে আচ্ছা এখানের এই তরঙ্গগুলোর উৎস কি? এটা না? এটা যেমন একটা তরঙ্গ উৎস হিসেবে কাজ করতেছে, তার দ্বারা সৃষ্ট যে তরঙ্গ মুখ, এই তরঙ্গ মুখের উপর প্রতিটা যে কণা আছে তারা আবার কি করব? গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করবে। অর্থাৎ তাদের আবার আরেকটা ক্ষমতা আছে, তারা আবার নতুন করে এইরকম কি করতে পারে? তরঙ্গ ছাড়তে পারে। বুঝতে পারছি কিনা? অর্থাৎ তারা আবার একটা, সে যেমন উৎস হিসেবে কাজ করতেছে, তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটা কণা তারা আবার নিজের আরেকটা তরঙ্গ উৎস হিসেবে কি করতে পারে? কাজ করতে পারে। বুঝতে পারছি? তাহলে এই উৎসের কারণে যদি তুমি একটা তরঙ্গ মুখ পাও, তাহলে এখানে প্রতিটা কণা কি আরেকটা গৌণ তরঙ্গ উৎস হিসেবে সে কাজ করবে না? এটি হচ্ছে তোমার প্রাইমারি, মানে এটি হচ্ছে তোমার মুখ্য তরঙ্গ উৎস, ঠিক আছে, বা তোমার প্রাইমারি সোর্স আর কি, তরঙ্গের প্রাইমারি সোর্স। আর এগুলো হইতেছে তোমার কি? সেকেন্ডারি সোর্স। বুঝাইতাম পারছি বিষয়টা? তো তাইলে এই সোর্সের জন্য একটা তরঙ্গ মুখ পাইছো। এখন তরঙ্গ মুখের উপর যতগুলা কণা আছে সবগুলা কণা আবার কি করব? আবার তরঙ্গ, তারা এক একটা তরঙ্গ উৎস হিসেবে কাজ করব, সেও তরঙ্গ উৎস হিসেবে কাজ করব, সেও তরঙ্গ উৎস হিসেবে কাজ করব, সেও তরঙ্গ উৎস হিসেবে কাজ করব, প্রত্যেকটাই কি কাজ করবে? তরঙ্গ উৎস হিসেবে কাজ করবো না?
তাইলে এই তরঙ্গ উৎসের জন্য যদি একটা তরঙ্গ মুখ পাও, এই তরঙ্গের জন্য কি এখানে আরেকটা তরঙ্গ মুখ পাবা, এই তরঙ্গ উৎসের জন্য এখানে আরেকটা তরঙ্গ মুখ পাবা, এই তরঙ্গ উৎসের জন্য এখানে আরেকটা তরঙ্গ মুখ পাবা। তাহলে প্রত্যেকটা গৌণ তরঙ্গ উৎসের জন্য তুমি এক একটা তরঙ্গ মুখ পাবা কিনা, মানে এই তরঙ্গ উৎসের জন্য যেমন একটা তরঙ্গ মুখ পাইছো, এখন এই তরঙ্গ মুখের উপর প্রতিটা কণা সংজ্ঞায় বলা হয়েছে এক একটা গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করবো। তাহলে তারা এই কণাগুলো আবার কি কি হিসেবে কাজ করবো, তরঙ্গের উৎস হিসেবে কাজ করবো। তাহলে অর্থাৎ তারা আবার নতুন করে কি করবো, তরঙ্গ সঞ্চালন করবো। তাহলে সে যদি তরঙ্গ সঞ্চালন করে, এই উৎসের জন্য এখানে আমি একটা তরঙ্গ মুখ পাবো কিনা, এই উৎসের জন্য এখানে আরেকটা তরঙ্গ মুখ পাবো কিনা, এইগুলো এখন আঁকার চেষ্টা করি। দাও এই তরঙ্গ মুখগুলো এখন আমি এখানে আঁকার চেষ্টা করি। তাইলে এই তরঙ্গ উৎসের জন্য এটা ধরে নিলাম আমার একটা তরঙ্গ মুখ, এই তরঙ্গ উৎসের জন্য আমি এটা ধরে নিলাম আরেকটা তরঙ্গ মুখ, এই তরঙ্গ উৎসের জন্য এটা ধরে নিলাম আমার আরেকটা তরঙ্গ মুখ, এই তরঙ্গ উৎসের জন্য এটা ধরে নিলাম আরেকটা তরঙ্গ মুখ, এই তরঙ্গ উৎসের জন্য এটা আরেকটা তরঙ্গ মুখ, এটার জন্য আরেকটা তরঙ্গ মুখ। দেখো আগে বলে এতটুকু পর্যন্ত বুঝছে কিনা। এটা তো আমার প্রাইমারি সোর্স তরঙ্গের, তার জন্য আমি একটা তরঙ্গ মুখ পাইছি। আর এই তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটা কণা এক একটা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কি করব, কাজ করব। তাইলে সে একটা তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে, আর সে তরঙ্গের উৎস হিসেবে কাজ করলে আমি এখানে কি পাবো, একটা তরঙ্গ মুখ। সে তরঙ্গ হিসেবে উৎস হিসেবে কাজ করার কারণে যেমন এখানে একটা তরঙ্গ মুখ পাইছি, প্রত্যেকটা কণা তরঙ্গ উৎস হিসেবে কাজ করার কারণে কি তরঙ্গ উৎস হিসেবে, প্রাইমারি না গৌণ, গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করার ফলে এখানে আমি আরেকটা করে কি পাবো, তরঙ্গ মুখ পাবো। তাইলে এই গৌণ তরঙ্গ উৎসগুলার জন্য যে আমি তরঙ্গ মুখগুলা পাইছি, এখন এইগুলার যদি একটা সাধারণ স্পর্শক অঙ্কন করি, এগুলার যদি আমি একটা সাধারণ স্পর্শক অঙ্কন করি, এগুলার যদি আমি একটা সাধারণ স্পর্শক অঙ্কন করি, তাইলে এখানে আমি একটা বড় তরঙ্গ মুখ পাইছি না, এটা হইতাছে এই তরঙ্গের ভিন্ন আরেকটা সময়ে তরঙ্গ মুখের নতুন অবস্থান। অর্থাৎ এই তরঙ্গ মুখটা দৌড়ানো, মানে এই তরঙ্গ উৎসের এই তরঙ্গ মুখটা দৌড়ানো T1 সময় পর, আর এই তরঙ্গ মুখটা সাধারণ স্পর্শক অঙ্কন করার ফলে যে বড় আরেকটা তরঙ্গ মুখ পাইছি না, এই তরঙ্গ মুখটা হইতাছে T2 সময় পরে এই উৎসের জন্য তরঙ্গ মুখের নতুন অবস্থান। কথাটা বুঝাইতাম পারছি? তুমি এখন তুমি একটু পড়ো, তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি কণা, তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি কণা কারা, তারা। দেখো বুঝছে কিনা। এরপরে লেখছি প্রতিটি কণা কি, এক একটি গৌণ তরঙ্গ উৎস হিসেবে কি করে, কাজ করে। তাইলে সে যেমন তরঙ্গ উৎস হিসেবে কাজ করার ফলে এখানে একটা তরঙ্গ মুখ হইছে, তাইলে প্রতিটা কণা যদি আবার গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে, অর্থাৎ প্রত্যেকটাই যদি আবার তরঙ্গ ছাড়ে, তাইলে এই উৎসের জন্য কি আমি এখানে একটা তরঙ্গ মুখ পাবো, এই উৎসের জন্য আমি এখানে আরেকটা তরঙ্গ মুখ পাবো, এই উৎসের জন্য এখানে আরেকটা তরঙ্গ মুখ পাবো। অর্থাৎ প্রত্যেকটা কণাই যদি গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে, তাহলে প্রত্যেকটা কণার জন্য আমি আলাদা আলাদা কি পাবো, তরঙ্গ মুখ পাবো। বুঝতে পারছি? ওই কথাটাই আমি এখানে লিখছি যে গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। এখন লিখছি গৌণ তরঙ্গ উৎস তরঙ্গ সমূহকে মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে সঞ্চালিত করে। এই তরঙ্গ উৎসটা এই তরঙ্গটারে যে বেগে সামনের দিকে ছড়াই দিতেছে, এই গৌণ তরঙ্গ উৎসগুলার থেকে যে তরঙ্গগুলা বাহির হইব, এই তরঙ্গগুলারেও এই গৌণ তরঙ্গ উৎস একই বেগে সামনের দিকে কি করব, সঞ্চালিত করব। কথাটা বুঝাইতাম পারছি? মানে সহজ কথা, এটা কি আমার প্রাইমারি সোর্স, তো এই প্রাইমারি সোর্সের তরঙ্গগুলারে যে বেগে এইদিকে পাঠায়, এই সেকেন্ডারি সোর্স গুলাও একই বেগে তরঙ্গগুলারে কি করব, সামনের দিকে সঞ্চালিত করব। বুঝাইতে পারছি? গেল এটা। এরপরে লিখছি নির্দিষ্ট মুহূর্তে, মানে নির্দিষ্ট একটা সময়ে প্রতিটি গৌণ তরঙ্গ উৎস হতে সৃষ্ট, প্রতিটি গৌণ তরঙ্গ উৎস হতে সৃষ্ট, মানে ওই এইগুলার থেকে এই গৌণ তরঙ্গ উৎস হতে সৃষ্ট, গৌণ তরঙ্গ উৎস হতে সৃষ্ট কি, নতুন তরঙ্গ মুখগুলোর। তাইলে এই প্রত্যেকটা গৌণ তরঙ্গ উৎস হতে সৃষ্ট তরঙ্গ মুখগুলা কি, এগুলা না, এগুলা না, তরঙ্গ মুখগুলোর কি, তরঙ্গ মুখগুলোর একটি সাধারণ স্পর্শক অঙ্কন করলে, ওই আমি তাদের এমন একটা স্পর্শক অঙ্কন করছি যে এই প্রত্যেকটা তরঙ্গ মুখে সে কি করছে, স্পর্শ করছে। অর্থাৎ একটি সাধারণ স্পর্শক অঙ্কন করলে তাই হবে বলতে ওই সাধারণ স্পর্শকটাই তাই হবে ওই নির্দিষ্ট মুহূর্তে তরঙ্গ মুখের নতুন অবস্থান। তাহলে আগে তরঙ্গ মুখটা ছিল এখানে, এখন তরঙ্গ মুখটা আসছে এখানে, এখানে তরঙ্গ মুখটা হইছে T1 সময় পরে, আর এখানে তরঙ্গ মুখটা হইতেছে T2 সময় পরে। কোন সোর্সের জন্য, প্রাইমারি সোর্সের জন্য। দেখো বুঝছো কিনা, এটা হইতেছে হাইগেন্সের নীতি। এখন তুমি ইচ্ছা করলে আবার, তাইলে এখানে আমি এই তো প্রাইমারি সোর্সের জন্য এটা T1 সময় পরে তরঙ্গ মুখ, এটা T2 সময় পরে কি তরঙ্গ মুখ, এখন T3 সময় পরে তরঙ্গ মুখ আঁকার জন্য তাইলে কি করতে হইব, আঁকার জন্য এইটার উপর আবার
কি নিতে হইব, কণা নিতে হইব। এই তরঙ্গ মুখের উপর আবার সমদশা সম্পূর্ণ যে কণাগুলো আছে এগুলারে সিলেক্ট করতে হইব। করার জন্য এটা আবার গৌণ তরঙ্গ উৎস হিসেবে কি করব, কাজ করব। তাহলে তার জন্য আমি আরেকটা তরঙ্গ মুখ পাবো, তার জন্য আরেকটা তরঙ্গ মুখ, তার জন্য আরেকটা তরঙ্গ মুখ, তার জন্য আরেকটা, তার জন্য আরেকটা, তার জন্য একটা। এখন যদি আমি একটা সাধারণ স্পর্শক অঙ্কন করে দিই, এখন যদি আমি একটা সাধারণ স্পর্শক অঙ্কন করে দিই, তাহলে এই যে আমি একটা তরঙ্গ মুখ পাইলাম, এটা হচ্ছে T3 সময় পরে, T3 সময় পরে, T3 সময় পরে তরঙ্গ মুখের নতুন অবস্থান কোন সোর্সের জন্য, প্রাইমারি সোর্সের জন্য। এখন বুঝছো কিনা? এখন তুমি সংজ্ঞার কিন্তু একটা ফ্লো আছে, সংজ্ঞার ফ্লোটা ঠিক রেখে নিজের মতো করে এটা লিখতে পারবা না? এখানে যা লেখছি এখানে কিন্তু এই চিত্রতে কিন্তু তাই আছে, জাস্ট সংজ্ঞার ফ্লোটা কি করছি, মেনটেন করছি। বুঝতে পারছো? তুমি এটা যদি মনে করো যে মুখস্থ করে গিয়ে পরীক্ষায় ডেলিভারি দিবা, সম্ভব না। এটা মুখস্থ করে, এটা চিত্রটা মাথার মধ্যে আইনা নিজের মতো করে সংজ্ঞার ফ্লোটা বজায় রেখে লিখতে হবে। এটা কিন্তু পরীক্ষায় আসবে, 2 মার্কের কোয়েশন হিসেবে আসুক আর 1 মার্কের বিবৃতি হিসেবে আসুক, অবশ্যই আসবে এটা পরীক্ষা। দেখো বুঝছো কিনা? হ্যাঁ, কি বুঝছো বলো? এটা কি তরঙ্গের প্রাইমারি সোর্স, আর এটা কি প্রাইমারি সোর্সের জন্য T1 সময় পরে তরঙ্গ মুখ, ঠিক আছে। আর তার উপর এগুলা কি প্রতিটা সমদশা সম্পূর্ণ না? আচ্ছা, প্রত্যেকটাই সমদশা সম্পূর্ণ কণা, আর প্রত্যেকটা সমদশা সম্পূর্ণ কণা কি হিসেবে কাজ করব, গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করব। আর তাইলে গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করলে প্রত্যেকটা কণার জন্য আবার কি পাবা, আবার এক একটা তরঙ্গ মুখ পাবা না? আর এই প্রত্যেকটা কণার জন্য পাওয়া তরঙ্গ মুখগুলার একটা সাধারণ স্পর্শক অঙ্কন করলে এই সাধারণ স্পর্শকটা কি হয়, আবার নির্দিষ্ট সময় একটা পরে নতুন তরঙ্গ মুখের অবস্থান কোন সোর্সের জন্য, প্রাইমারি সোর্সের জন্য। কিভাবে তুমি মানে তুমি নতুন 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 তরঙ্গ মুখ আঁকতেই পারবা, এটার কোনো শেষ নেই। বুঝতে পারছি কিনা? এটাই ছিল হাইগেন্সের নীতি, বুঝছি? ওকে, তাহলে এটা হাইগেন্সের নীতি শেষ। এখন আমরা যাবো হাইগেন্সের নীতির সাহায্যে আমরা যে আলোর প্রতিফলনের সূত্র আছে এটা বোঝার চেষ্টা করব। তোমরা কি চিত্রটা একটু আইকা নিবা? এটার পাশে হাইগেন্সের নীতির পাশে চিত্রটা একটু আইকানো, নয়তো তো মন থাকতো না, চিত্রটাই তো এটার মেইন। আচ্ছা দেখো, তাহলে গেল আমাদের হাইগেন্সের নীতি। এখন আমরা দেখবো হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র।